গাছকুমড়ের মতো শাড়ির আঁচল কোমরে গুঁজে সুচরিতা মজুমদার চায়ের কাপ হাতে ঘর থেকে বারান্দায় এলো। ফর্সা টান টান চেহারা, বড় বড় চোখ দুটো দেখলে মনে হয় এই মাত্র কাজল টেনে এসেছে। বয়স 40-এর সামান্য নিচে, কিন্তু না বলে দিলে চোখ ঠকে যাবে, মনে হবে 28-29। ভদ্রমহিলার চোখে মুখে সবসময় একটা চপল হাসি ছুঁয়ে আছে, যার বহুবিধ অর্থ আছে। সুচরিতা কাপ হাতে শান্তিময়ের কাছে এসে কিছু বলে চায়ের কাপটা এগিয়ে দিল। শান্তিময় মজুমদার বারান্দায় একটা বেতের মোড়ার ওপর বসে সম্ভবত ব্যবসার কাগজপত্র দেখছিল। সকালটা রবিবারের বলে কিছুটা সময় বাড়িতে সবার সঙ্গে থাকতে পেরেছে। শান্তিময়ের পরনে গেঞ্জি আর পাজামা। বয়স 43-44, উজ্জ্বল শ্যামবর্ণ, সুঠাম চেহারা, মুখের গড়ন সামান্য লম্বাটে। ভদ্রলোক স্থানীয় পৌরসভার কাউন্সিলর, বামপন্থী রাজনীতি করে। শহরের ব্যস্ততম রাস্তায় একটা চালু ওষুধের দোকান আছে। তবে ভদ্রলোকের দুটো মুখ, একটা রক্তমাংসের, অন্যটা কাগুজে। শান্তিময় চায়ের কাপটা হাতে নিয়ে সুচরিতার চোখে চোখ রেখে হাসল। হাসিটার মানে থ্যাংক ইউ। সুচরিতা উত্তরে একটা লালায়িত ভঙ্গি করল, যার উচ্চারণ হল ঢং। তারপর বারান্দার অন্যদিকে বসা, যার চোখ এই মুহূর্তে খবরের কাগজের পাতায় নিবদ্ধ, তাকে কিছু বলল। সম্ভবত, তোমাকে চা দেব? ভদ্রলোক কোনো কথা না বলে মাথা নেড়ে না জানালো। ভদ্রলোকের চেহারার সঙ্গে শান্তিময়ের মুখের গঠনের মিল আছে। ভদ্রলোকের সব কিছুই ভাষা ভাষা, পালাই পালাই ভাব, চড়ুই পাখির মতো এই আছে এই নেই। চাকরি করে ভারতীয় রেলে, টিটি। রেভিনিউ স্ট্যাম্পে সই করে যে টাকাটি মাসান্তে পায়, তার চেয়ে অনেক বেশি উপরি উপার্জন করে। অধিকাংশ দিনই ট্রেনের চাকার উপর কেটে যায়, মাঝে মধ্যে বাড়িতে, যেমন আজ। সে থাকাটা শরৎকালের আকাশে বাউন্ডুলে মেঘের ভেসে বেড়ানোর মতো। নাম সুধাময় মজুমদার। শান্তিময় মজুমদারের 3 বছরের বড় ভাই। সুধাময়ের মধ্যে একটা লোক দেখানো সারল্য আছে। অনেক কিছু বোঝে, কিন্তু না বোঝার ভান করে থাকে, গায়েও মাখে না। বাড়িতে যতক্ষণ থাকে তার পিঠটুকুই শুধু দেখা যায়। এই যে 3 জনের কথা বললাম, এরা সবাই আমার নিকটতম মানুষ। সুধাময় আমার বাবা, সুচরিতা আমার মা, শান্তিময় আমার কাকা। আর একজনের কথা বলতে হয়, কিন্তু ঠিক এই মুহূর্তে তাকে বারান্দায় দেখা যাচ্ছে না, সম্ভবত রান্নাঘরে। ওটাই তার সবচেয়ে নিরাপদ গৃহকোণ। মহিলার নাম আরতি, আরতি মজুমদার, শান্তিময় মজুমদারের স্ত্রী। স্ত্রী না বলে ধর্মপত্নী বলাই ভালো। আমার একমাত্র কাকিমা। বয়স 35-36-এর, ছোটোখাটো চেহারা, ফর্সা রং, আদন্ত গৃহবধূ। ভদ্রমহিলা খুব বেশি হাসি খুশিও নয়, আবার গম্ভীরও নয়। এই রকম মুখের ভাব মাঝে মাঝে কেমন একঘেয়ে মনে হয়, একটা দম দেয়া পুতুলের মতো। যে ধরনের মানুষ সমস্যার মোকাবিলা না করে পাশ কাটিয়ে যেতে চায়, ইনি হলেন সেই ব্যক্তিত্বের মানুষ। কমও নয়, বেশিও নয়, প্রয়োজনের মাপে মাপে সে তৈরি, অস্পষ্ট হয়ে থাকে সব সময়। এই পারিবারিক দৃশ্যটাকে কোনো নাটকের দৃশ্যের সঙ্গে তুলনা করা যায়, কেননা চরিত্রগুলোর একটারও মুখে মনের প্রতিফলন নেই। এবার আমার কথা বলি। আমি কেমন, আমার এতক্ষণের কথা থেকে কিছুটা জানা গেছে নিশ্চয়ই। বাকিটা বলি। আমি স্নেহ, আমার ডাকনাম স্নেহ। আমারও ভালো নামের সঙ্গে বাবা কাকার মতো একটা অর্থসূচক প্রত্যয় আছে, ময় শব্দটি। আমি স্নেহময় মজুমদার। হাইট 5-9.5, বুকের মাপ 36, বয়স বিশুদ্ধ 20। সুধাময় এবং সুচরিতা মজুমদারের একমাত্র সন্তান। গত বছর মাধ্যমিক পাশ করেছি। ক্লাস 9-এ একবার ফেল করেছিলাম বলে তাই মাধ্যমিকটা একটু লেট হয়ে গেছে। এখন একাদশ শ্রেণীতে। আর পড়ার ইচ্ছা নেই। গন্তব্যটা ইচ্ছা আছে উচ্চ মাধ্যমিকেই শেষ করে দেব। তবে বয়স দিয়ে আমার গতি প্রকৃতি বোঝা যাবে না।
আমার মনের মধ্যে সবসময় আদিগন্ত শূন্য মাঠের অশান্ত ঘুটনি পাক খায়। আমি ভেতরে ভেতরে ছটপট করি, ভোকাটটা ঘুড়ির মতো লাট খাই। ক্রিকেট, ফুটবল আড্ডার বয়সে আমি ঘরের মধ্যে গোমড়া মুখে বসে থাকি। আমার বন্ধুরা আড়ালে আমাকে জ্যাঠামশাই বলে। কথাটা যে খুব অসার তা নয়, অকালপক্যতা আমি অস্বীকার করি কেমনভাবে। 4 জনের কথা বললাম, বাড়িতে আরও মানুষ আছে, কিন্তু তারা সব পার্শ্ব চরিত্র, বাবাই আর তাতাই, কাকার 7 বছরের ছেলে আর 5 বছরের মেয়ে। 2 ঘরের সবসময় কাজের লোক হরিপদ আর পঞ্চানন। সারাদিন কাজ করে রাতে নিজের নিজের বাড়ি চলে যায়, খুব সকালে আবার আসে। ওরা আমাদের বাড়িতেই থাকতে পারত, কিন্তু কাকার আপত্তি ছিল। বাইরের লোকের বাড়িতে রাত্রাবাস ঠিক নয়, কোনো অঘটন ঘটতে কতক্ষণ। কাকার ছেলে বাবাই ক্লাস 4-এ আর মেয়ে তাতাই ক্লাস 2-এ পড়ে। রোজ সন্ধেবেলায় প্রাইভেট টিউটর এসে ওদের পড়িয়ে যায়। 100 ভাগ গেরস্থ পরিবার বলতে যা বোঝায়, এ বাড়িতে তার সবই আছে। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, সন্ধেবেলায় শাঁখ বাজানো আছে, পুজোয় নতুন জামা কাপড় আছে, বিজয়ার মুখ মিষ্টি আছে, দোলে রং মাখানো আছে, পৌষ পার্বণে পিঠে পাটিসাপটা আছে। বাড়িতে 3টে নারকেল, 4টে সুপুরি, একটা টগর, একটা আম আর একটা পেয়ারা গাছ আছে। একটা পাতকো আর একটা উঠোন আছে। 2টো পরিবারের 2টো রঙিন টিভি, কাকার একটা মোটর বাইক আর আমার একটা সাইকেল আছে। একটা কুকুরও আছে। রাত নিঝুম হলে সেই কুকুরের ডাকাডাকিও আছে। 3-4টে বেড়াল আছে, বেড়ালদের চুরি করে মাছ খাওয়াও আছে। যে বাড়ির কথা বলছি লোকমুখে মজুমদার বাড়ি। বাড়ির কোথাও কিন্তু এই নাম লেখা ছিল না, নামটা লোকমুখ নিঃসৃত। কাকা কিছুটা প্রভাবশালী বলে কেউ কেউ বলে শান্তি মজুমদারের বাড়ি। মনে হতে পারে একান্নবর্তী পরিবার, আসলে কিন্তু তা নয়। 2 ভাইয়ের 2টো আলাদা হেঁসেল ছিল। অবশ্য 2টো আলাদা হেঁসেল সুসম্পর্কের ক্ষেত্রে কোনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি। বাবা আর কাকা দুজনই যথেষ্ট বুদ্ধিধর। বাসনকোসন এক জায়গাতে থাকেনি বলে ঠোকাঠুকিও লাগেনি। ভেতরের ফাঁকিবাজিটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না। আমাদের বাড়িটা অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে। একতলা হলেও আধুনিক স্থাপত্যের ছিমছাম বাড়ি। একদিকে রান্নাঘর, বাথরুম নিয়ে 4টে ঘর, অন্যদিকে ঠিক তাই, মাঝখানে একটা বড় ঘর, বেশ বড়সড় ঘর, বৈঠকখানা, এসোজন বসোজনদের জন্য। ঘরে একটা সোফা, 4টে গদিয়াটা চেয়ার, মাঝখানে একটা গোল সেন্টার টেবিল। সামনের দেয়ালে পিতামহ পিতামহীর তেল রঙে আঁকা 2টো বড় বড় ছবি। ওটা হলো আমাদের আর কাকাদের 2 পরিবারের কমন ড্রয়িং রুম। কাকাই বেশি ব্যবহার করে ঘরটা, বাবা আর কদিন বাড়িতে থাকে। পৌরসভার কাউন্সিলরের কাছে ওয়ার্ডের লোকজন আসে নানান আবেদন আর অভিযোগ নিয়ে। মাঝে মাঝে শহরের বিশিষ্ট ব্যক্তিরাও আসে। অবশ্য যারা কাকার দলে রাজনীতি করে তারাই বেশি আসে। বাড়ির ঘরগুলো নতুনভাবে সংস্কার করা হয়েছে বছর 3 আগে। রং করা হয়েছে। খরচটা বাবা আর কাকার আধা আধি। দুজনেরই সচ্ছল অবস্থা। কাকার চালু ওষুধের দোকান, লাভের অঙ্কটা ভালোই থাকত। তাছাড়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূত্রে নানান অন্ধকার পথেও টাকা আসত কাউন্সিলরের হাতে। এসব আগে বুঝতাম না, এখন বুঝি। 20 বছর বয়সে আমি অনেক পরিণত মনস্ক। শুধু কাকা কেন, বাবার ব্যাপারটাও বুঝি। সিগারেট খান না, মদ খান না, শুধু একমাত্র নেশা 2 নম্বরই টাকা। গভীর প্রেমের মতো গভীর নেশা। যেভাবেই হোক বাড়তি টাকা চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এই সোনার হরিণের পিছনে ছোটার জন্য বাবাকে দিনের পর দিন বাইরে পড়ে থাকতে হতো। সংসারে কি হচ্ছে না হচ্ছে কোনো দিকেই তার নজর ছিল না। ভাবটা, আজ বাড়িতে আছি, কাল চলে যাব, কি হবে মাথা ঘামিয়ে। বাড়িতে যখন থাকতো অতিথির মতো থাকতো, যে জন্য বাবা আর মার মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। যে ফাঁকা জায়গাটায় স্বচ্ছন্দে বিচরণ করত
আর কেউ নয়, আমার কাকা শান্তিময় মজুমদার। এই যে ফাঁকা জায়গাটার কথা বলছি, সেটা আমার চোখে প্রথম পড়েছিল যেদিন শেষ রাতে কাকার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম, চমকাবেন না, আমার মাকে। আমার তখন কতই বা বয়স হবে, 13-14 মতো, ক্লাস 6-এ পড়ি। যেদিনের কথা বলছি সেদিন বাবা বাড়িতে নেই, অনেক দূরে কোথাও কোনো ট্রেনে হয়তো টিটির ডিউটিতে ব্যস্ত। কাকার পরিবারেরও কেউ নেই, কাকিমা ছেলে নিয়ে বাপের বাড়িতে, মেয়ে তাতাই তখনও জন্মায়নি, কিন্তু জন্মাবার সময় এসে গেছে। এই রকম অবস্থা। সে রাতে মজুমদার বাড়িতে আমরা 3 জন, আমাদের ঘরে আমি আর মা, কাকার ঘরে কাকা। এই 3টে প্রাণী ছাড়া আর কেউ নেই। আমাদের দিকের ঘরগুলোর প্রথমটায় বাড়ি থাকলে বাবা, অন্য ঘরের 2টো বিছানায় একটাতে আমি, অন্যটাতে মা শোয়ে। সেদিন শেষ রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল। এরকম সময় মাঝে মধ্যে আমার ঘুম ভেঙে যায়। জরানে চোখে ঘোলাটে অন্ধকার দেখি, দেখতে দেখতেই আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু সে রাতে আবার ঘুমিয়ে পড়লাম না। মনে হলো কি যেন দেখার ছিল, কিন্তু দেখলাম না। কি দেখলাম না দেখতেই মার বিছানার দিকে তাকালাম। মনে হলো মা বিছানায় নেই। সঙ্গে সঙ্গে উঠে বসলাম। তারপর মার বিছানার কাছে গিয়ে দেখলাম সত্যিই বিছানা খালি, মা নেই। আমি কিন্তু ভয়ানক অবাক হয়ে গেলাম না। মনে পড়ল আগের দিন রাতে যেন একই দৃশ্য দেখেছিলাম, মা বিছানায় ছিল না। কিন্তু কিছুটা ঘুম, কিছুটা জেগে থাকা, কিছুটা অস্বচ্ছ আলো, কিছুটা অন্ধকারে সে দেখাটা অস্পষ্ট হয়ে হারিয়ে গিয়েছিল। আজ নিশ্চিত হলাম, শুধু আজ নয়, কালও গত পরশুও মা এই বিছানায় ছিল না, ঘরেও না। ব্যাপারটা অদ্ভুত লাগলো। তাড়াতাড়ি বালিশের পাশ থেকে টর্চটা নিয়ে আলো ফেলি চারদিকটা। ঘরে কোথাও মা নেই। বাইরে গিয়ে দেখব বলে দরজার কাছে এলাম। দরজার পাল্লা দুটো খুব সাবধানে এমনভাবে ভেজানো আছে যাতে মনে হবে ভেতর থেকে খিলাইটে বন্ধ। তার মানে মা বাইরে গেছে। কিন্তু এত রাতে মা কোথায় গেল? ভারী ভাবনায় পড়ে গেলাম। কোনো বিপদ আপদে পড়ল না তো মা? মাকে খুঁজতে দরজা খুলে বাইরে প্রথম পা ফেলেই দাঁড়িয়ে পড়লাম। শেষ রাতের ফিকে আলোতে দেখলাম মা ঘরের দিকে তাড়াতাড়ি আসছে। তখনই কাকার ঘরের দরজাটা বন্ধ হতে দেখলাম। বুঝলাম আমাকে দেখেই দরজাটা বন্ধ হলো। আমাকে দরজার বাইরে দেখে মা চমকানো মুখে দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে একবার কাকার ঘরে তাকালো। মুখের মধ্যে স্বাভাবিকতা টেনে বলল, আর বলিস না, অসহ্য মাথা ব্যথা করছিল, শুয়ে থাকতে পারছিলাম না। ঠাকুরপুর কাছে ওষুধ আছে, একটা ট্যাবলেট খেয়ে এলাম। চল, ঘরে চল। আমি কিন্তু মাকে কিছু বললাম না, এমনকি গম্ভীর হয়ে গিয়ে কোনো মানসিক শাস্তিও দিলাম না। যেন কিছুই বুঝিনি এরকম সুবোধ বালকের মতো মুখ নামিয়ে বললাম, খুব ব্যথা করছে মা, আমি মাথা টিপে দেব? মা বলল, দরকার নেই, ওষুধ খেয়ে সেরে গেছে, নে তুই শুয়ে পড়। আমি আর কোনো কথা না বলে বিছানায় চলে এলাম। আসলে আমার বয়ঃসন্ধির কৌতূহলী মন দেখতে চাইছিল খেলাটা কত দূর এগিয়েছে। সেদিন থেকে আমার মনের বয়স যেন এক লাফে শরীর ছাপিয়ে গেল। এই যেমন একটু আগে মাকে দেখলাম কাকাকে চায়ের কাপ দিতে, স্বাভাবিক ঘটনা, এমনটা তো হতেই পারে। অথচ এই দৃশ্যের মধ্যে আমি অন্য কিছু দেখতে পাচ্ছিলাম।
আমি দেখলাম চা দেবার সময় আমার মা কাকার চোখের দিকে তাকিয়ে দিচ্ছে। এটা আমার নিষিদ্ধ কিছু শব্দের নিঃশব্দ উচ্চারণ বলে মনে হলো। আর একটা ব্যাপার আমার চোখে পড়ত, কাকিমার ব্যাপারটা। কাকিমা যেন যতদিন এ বাড়িতে থাকত তার চেয়ে বেশি বাপের বাড়িতে থাকতে ভালোবাসত। কিছু সন্দেহ করত কিনা কে জানে। এসব নিয়ে আমি বেশি ভাবাভাবি করতাম না। আমার মনের মধ্যে ভয়ঙ্কর একটা রাগ তখন সীমানা বাড়াচ্ছিল। রাগটা বেশি ছিল বাবা সুধাময় মজুমদারের ওপর। বাবার কাপুরুষের মতো উদাসীন হয়ে থাকাটাই শিয়ালকে ভাঙা বেড়া দেখিয়েছে। রাগে আমার গা রিরি করত। এ বাড়ির কারো মুখ নিজের নয়, সব মুখ ধার করা। বুঝতাম বাড়িতে অতিরিক্ত ঘর থাকা সত্ত্বেও হরিপদ আর পঞ্চাননের বাড়িতে থাকার ব্যাপারে কাকার কেন এত আপত্তি। আমার 15 বছর বয়সের এক ঘটনায় আমি মরতে বসেছিলাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে যে পুকুরটা আছে, শিবপুকুর, তার জলে আর একটু হলে তলিয়ে যেতাম। আমি তখন সাঁতার জানতাম না, অথচ সাঁতার জানাটা খুব জরুরি ছিল। বলতে গেলে জলের মধ্যেই আমরা বাস করতাম। উত্তর বাংলার যে শহরে আমরা থাকতাম তার গা ঘেঁষে বইত এক খামখেয়ালি নদী, তিস্তা। হিমালয়ের পাহাড় থেকে নেমে আসা এক আপাত শান্ত নদী। সারা বছর সে নদী সোনালি বালুর ওপর অলস দেহ ভাসিয়ে তীর করে বয়ে যেত। তার দুই তীরে বিস্তৃত হয়ে থাকত দিগন্ত প্রসারী বালুর চর। সারা বছরই এক সুশীলা বালিকার মতো গালে হাত দিয়ে আনমনে কত কি যে ভাবত নদী। তারপর যখন বর্ষা আসত, অঝোর ধারায় বৃষ্টি পড়ত, তখন যৌবনের বিস্ফোরণ ঘটে যেত বালিকার শরীরে। সে তখন এক জায়গায় আর স্থির থাকতে পারত না। তার লীলাচঞ্চল পায়ের মল বেজে উঠত। বিপুল জলরাশি নিয়ে দুকুল ছাপিয়ে চলে আসত শহরে, ঢুকে যেত গৃহস্থ বাড়ির উঠোনে। এক হাঁটু থেকে এক কোমর, এক কোমর থেকে এক বুক জল বেড়েই চলত। সে জল ঢুকত শহরের মাঝামাঝি বয়ে যাওয়া এক ঝিমানো নদী করলার জলে। নতুন জল পেয়ে ফুলে ফেপে উঠত করলা। দুটি নদীর জল মিলেমিশে ছোটোখাটো প্লাবন ঘটিয়ে দিত। বছরের সে সময় কুকুর বেড়ালের সঙ্গে গরু ছাগলও ভেসে যেত, কোনো বার মানুষও। বন্যা আসত দুর্দার ছুটে, ফিরে যেত হাঁটি হাঁটি পা পা। মানুষের ভোগান্তির আর শেষ থাকত না। কাজেই সাঁতার শিখে নেওয়াটা খুব দরকারি ছিল। দুটো নদীর ঠিক মাঝখানে ছিল বলে বন্যার জলে আমাদের বাড়ি প্রথম আক্রান্ত হতো। এপারে তিস্তা, ওপারে করলা, মধ্যিখানের ভূখণ্ডে আমাদের নড়বড়ে থাকা থাকি। এমনই এক সময় এক রবিবারে কাকা স্নান করতে যাবার আগে বারান্দায় আমায় দেখে দাঁড়িয়ে পড়ল। এই স্নেহ, সাঁতার শিখবি? চল আমার সঙ্গে। জলকে আমার ভীষণ ভয় ছোটবেলা থেকে। তার উপর করলার জল কেমন যেন ভুতুরে নদী। সাঁতার শিখতে হলে ওই তো করলা নদীতেই নামতে হবে। দেখতে রোগাভোগা নদী মনে হলে কি হবে, প্রত্যেক বছর কাউকে না কাউকে টেনে নিত। দু একদিন পরে কোথাও দূরে ভেসে উঠত তার নিষ্প্রাণ শরীর। লোকে বলতো, ওপরে স্রোত না থাকলে কি হবে, করলার নিচ দিয়ে বয়ে যায় চোরা স্রোত। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে কাকা বলল, ওই দেখো, অমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? সাঁতার শিখবি না? মা কি কাজে যেন বাইরে এসেছিল, বলল, কি হয়েছে ঠাকুরপো? কাকা বলল, আর বলো কেন বৌদি, তোমার ছেলেকে বলছি চল একটু একটু করে সাঁতার কাটা শিখবি, তা ছেলের কোনো গরজ দেখছি না। এখন সাঁতার না শিখলে কবে শিখবে ও? মা বলল, ঠিকই তো, যা যা, আর দাঁড়িয়ে থাকিস না স্নেহ, আজ থেকে একটু একটু করে সাঁতার শিখে নে। কাকা তো সঙ্গে থাকছেই। ফ্রি বছর দেখেছিস তো, বাড়িতে বন্যার জল ঢুকে গেল এক গলা। গতবারও তো ল্যাংড়া দাসু ছেলেটাকে ভাসিয়ে নিয়ে গেল। এত বড় ছেলে সাঁতার না জানলে লোকে কি বলবে? বললাম, করলা নদী তো কচুরিপানায় ভর্তি,
নোংরা। কাকা বলল, দূর বোকা, করলা নদীতে কে যাবে? ও নদীতে তো শহরের সব আবর্জনা ভাসে। আমরা যাব শিব পুকুরে, পরিষ্কার টলটলে জল, বাড়ির কাছেই। শিব পুকুরের নাম শুনে আমার সাঁতার কাটার ইচ্ছেটা জাগিয়ে উঠল। বাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথ, ঝকঝকে পুকুর, সারা বছরই জল থাকে। পুকুরের উত্তর দিকে ডালপালা ছড়ানো জোড়া বট অশ্বত্থ গাছের তলায় একটা অনেক তীরের ভাঙাচোরা শিব মন্দির আছে। তার থেকেই বোধহয় শিব পুকুর নাম। বাড়ির কাছে বলে পুকুরটাকে খুব ঘরোয়া বলে মনে হতো, ভয় পেতাম না। তাছাড়া কাকা তো সঙ্গে আছেই। আমি তাড়াতাড়ি ঘর থেকে একটা হাফ প্যান্ট, একটা গামছা নিয়ে এসে কাকাকে বললাম, চলো। পুকুরের ঘাটে নামার জন্য বাঁধানো সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে গেলাম কাকার সঙ্গে। প্রথম প্রথম ভয় লাগছিল, তারপর ভয় ভেঙে গেল। এই ভয় ভাঙাটাই কাল হলো। অতি উৎসাহে অতি জলে গিয়ে বুঝতে পারলাম আমি ক্রমশ তলিয়ে যাচ্ছি। চিৎকার করে কাকাকে ডাকবো তাও পারছি না। আগ্রাসী মৃত্যুর ভয়ে আমার শরীর থেমে আসছে। আমার চারদিকে তখন খলবল করছে কালো জল। হঠাৎ টের পেলাম একটা হাত এসে আমার ডান হাতের কবজি চেপে ধরেছে। বুঝতে পারলাম ওটা কাকার হাত। কাকা আমাকে ওপরে টেনে তোলার চেষ্টা করছে। সেই হাতের টানে আমিও প্রাণপণ চেষ্টা করছি ভেসে ওঠার জন্য, কিন্তু অতি সামান্য সময় মাত্র। পরক্ষণেই কাকার হাত ছুটে গেল আমার হাত থেকে। এবার আমি নিশ্চিত তলিয়ে যাব, কিন্তু তা হলো না। তখনই কারুর হাত এসে সজোরে আমার মুঠি চেপে ধরল। তারপর কি হয়েছিল জানি না। কিছু জানার মতো বা বোঝার মতো চৈতন্য আমার ছিল না। শুনেছিলাম পুকুরের জল খেয়ে আমার পেট নাকি জয়ঢাক হয়ে গিয়েছিল। আর আমাকে যে রক্ষা করেছিলেন তার নাম বিশু দাস। সেও সে সময় পুকুরে চান করতে গিয়েছিল। আমাকে এই অবস্থায় দেখে জলে ঝাঁপিয়ে পড়ে চুলের মুঠি ধরে তুলে এনেছিল। আর তুলে এনেছিল বলে অনিবার্য অন্তিম মুহূর্ত থেকে আমি ফিরে এসেছি। একটু সুস্থ হবার পর কাকাকে বলতে শুনেছিলাম, কি ভয়ঙ্কর ব্যাপার ঘটতে যাচ্ছিল ভাবা যায়। অনেকদিন পর জলে নেমে আমি নিজেই ডুবে যাচ্ছিলাম। মুঠিটা ধরে রাখতে পারলাম না। ভাগ্যিস বিশু সেই সময় ছিল। পুকুর পাড়ে লোকজন ছুটে এসেছিল। ভিড় লেগে গিয়েছিল রীতিমতো। কার মুখে শুনে মাও যেন ছুটে এসেছিল আলু থালু। অনেকদিন পরে জলে নামলে কি কেউ সাঁতার ভুলে যায়? কি জানি। কাকা খুব ভালো সাঁতার জানত, স্বাস্থ্য পেটানো। বিশুদাস না থাকলে আমি কোন অতলে তলিয়ে যেতাম। বিশুদাস গরিব গুরব মানুষ। মা তাকে বাড়িতে ডেকে এনে হাতে 100 টাকা ধরিয়ে দিয়েছিল। এই ঘটনার পর আমার রোগ চেপে গিয়েছিল। স্থানীয় এক ক্লাবের মেম্বার হয়ে 1 মাসের মধ্যে সাঁতার শিখে নিয়েছিলাম। এখন আমি অনায়াসে শিবপুকুরের এপার ওপার হতে পারি ইচ্ছে করলেই। এবছর জ্যৈষ্ঠের শেষে বাবা একদিন বাড়িতে এলো ধুম জ্বর নিয়ে। কিন্তু প্রায় 1.5 মাস বাড়িতে থেকে যেতে হলো। প্রথম প্রথম তীব্র জ্বর জারি থাকলো। বাড়িতে ডাক্তার ডেকে দেখানো হলো। ওষুধ ইঞ্জেকশন চলল, রক্ত পরীক্ষা করানো হলো, ওষুধ বদলানো হলো, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণই দেখা গেল না। কয়েকদিন পরে অসুখটা রীতিমতো চিন্তার হয়ে দাঁড়ালো। ডাক্তারের মুখ গম্ভীর হলো। বললেন, মনে হচ্ছে ভাইরাস ইনফেকশন। পেশেন্টকে এখনই হাসপাতালে শিফট করাতে হবে। কিন্তু মা কিছুতেই রাজি হলো না বাবাকে হাসপাতালে পাঠাতে। বলল, যা চিকিৎসা হবে বাড়িতেই হবে, যা টাকা লাগবে লাগুক। কাকার ইচ্ছা ছিল বাবাকে হাসপাতালে পাঠাতে। হাসপাতালে কত রকমের আধুনিক মানের ব্যবস্থা আছে। কিন্তু মার আপত্তি দেখে কাকাও কোনো জোর করল না। যাই হোক, বাবা চিকিৎসায় সাড়া দিল। কয়েকদিন পরে অসুখ কমতে থাকল। 1 মাস পরে বাবা রীতিমতো সুস্থ হয়ে উঠল। কিন্তু তখনই বাবাকে কাজে পাঠাতে দিল না মা। আরও 15 দিন অতিরিক্ত ছুটি নিতে হলো বাবাকে।
বাবার অসুখের সময় মাকে দেখেছি নাওয়া খাওয়া ভুলে বাবা শুশ্রূষা করতে, জলের মতো টাকা খরচ করতে। কাকাও কর্তব্যে একটা ত্রুটিও করেনি। উদ্বিগ্ন মুখে এ ডাক্তার ও ডাক্তারের কাছে ছোটাছুটি করেছে, ওষুধ কিনে এনেছে। কাকার দলের ছেলেরাও সেই সময় অনেক করেছে। আমাকে কোনো বড় কাজ করতে হয়নি। সত্যি বলতে কি, মা আর কাকার আপ্রাণ চেষ্টায় বাবা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। অবশ্য কাকিমা যে নিশ্চেষ্ট হয়ে বসেছিল এমনও নয়, মুখ বুজে বাবার জন্য করেছে। পাড়া প্রতিবেশী পার্টির লোকজনও সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু মা যেন একাই 100 হাত হয়ে বাবার সেবা করেছে। ঠিক এই জায়গাটাতে আমাকে থমকে দাঁড়াতে হয়েছিল। ঘটনাগুলো কিছুতেই নিজের ধারণার সঙ্গে মেলাতে পারছিলাম না। বাবার জন্য মার এত উদ্বেগ, বাবাকে সুস্থ করে তোলার জন্য এত আকুলি বিকুলি, এও যেমন সত্য, নিশীথ রাতও তো তেমন সত্য। অন্য সময় হলে বাবার জন্য মায়ের এই উৎকণ্ঠাকে লোক দেখানো বলতে পারতাম, কিন্তু মার মধ্যে সত্যিই কোনো অভিনয় ছিল না। কাকাও তাই বাবার অসুখের সময় রামের ভাই লক্ষণ হয়ে কাজ করেছে। এই সবই ঠিক, অকপটও, কিন্তু চরিত্রগুলোর ফাঁক ফোকর আমার জানা ছিল বলে আমি মোহিত হয়ে যাইনি। আমি শুধু কারণটা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। পাহাড়াওয়ালার চোরা লণ্ঠনের আলোয় আমি অপরাধীর মুখ দেখতে পেলাম। সুকুমার বৃত্তিগুলোকে তো আমি কবেই মেরে ফেলেছি। সেই যে রাতে প্রথম কাকার ঘর থেকে মাকে বেরিয়ে আসতে দেখেছিলাম, সেদিনই গলা টিপে মেরে দিয়েছি। আসলে মা কিংবা কাকার একটা তৈরি প্ল্যাটফর্মের দরকার ছিল, চোর খেলায় বুড়ি ছুঁয়ে নিজেকে অধরা রেখে দেবার মতো। বাবা হচ্ছে সেই বুড়ি, বাবা হচ্ছে নিরাপদ আড়াল। বাবা থাকলে মা সুরক্ষিত, কাকাও। বাবা থাকলে সবকিছু প্রকাশ্যে আসবে না, দোহাই দেবার মতো অবকাশ থাকবে। এত সব কিছুর পরেও আমি মার সন্তান, কাকার তো নই। আমি বেশ বুঝতে পারি কাকা আমাকে পছন্দ করে না। সেই যে রাতে আমাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সেটাই আমাকে অপছন্দ করার প্রধান কারণ। তারপর একদিন আমাকে ডেপো বলেছিল তাচ্ছিল্যের স্বরে। পলিটিক্স করা ধুরন্ধর মানুষ, মুখে ঠিক উল্টো ভাবটাই দেখায়, যেন আমার কত বড় হিতাকাঙ্ক্ষী অভিভাবক। আমি তো বেশ বুঝতে পারি কাকার অভিনয়। অবশ্য আমাকে কে কি ভাবল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি নির্দ্বিধায় কাকাকে ঘৃণা করি, মাকে ঘৃণা করি, বাবাকে ঘৃণা করি। আমার মনোভাব আপোষহীন। বাবাকে ঘৃণা করি কারণ চোখ বুজে থাকার জন্য, এটা উদ্দেশ্য প্রণোদিত। বাবা শুধু টাকা চিনত। আর কাকাকে শুধু ঘৃণা নয়, একটা প্রতিহিংসা পোষা বেড়ালের মতো আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। আমার কাকা 1 নম্বর ধাপ্পাবাজ। ধাপ্পাবাজিটা যেমন রাজনীতির ক্ষেত্রে, তেমন আমার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। কাকার ভালো মানুষই চালটা ভালো করেই জানতাম, কিন্তু মুখে কোনোদিন সেরকম ভাব প্রকাশ করিনি। আমি বাড়িতে বেশি কথা বলতাম না, একরকম কথাই বলতাম না। আমি একা একা ঘরের কোণে নিজের মনে সাবলুডো খেলতাম। দীর্ঘ অসুখ থেকে সেরে ওঠার পর কিছুদিন বিশ্রাম নিয়ে বাবা ফের কাজে যোগ দেয়। তখন বাবার স্বাস্থ্য অনেক ভেঙে গেছে, কাহিল হয়ে পড়েছে ঢের। ট্রেনে ট্রেনে আর ছোটাছুটি করতে পারে না, হালকা কাজ নিয়ে থাকতে হয়। নিউ জলপাইগুড়ির একটা ছোট রেল কোয়ার্টারে বাবার নতুন ঠিকানা হলো। দৌড়ঝাঁপ করতে পারে না বলে বাড়িতে আসতো না, কোয়ার্টারেই থাকতো। একজন সবসময়ের কাজের লোকও রাখা হলো, সে রান্নাবান্না থেকে যাবতীয় কাজ করত। মাসে একবার বাবা বাড়িতে আসতো, তাও কেবল একদিনের জন্য। বাবার অসুখের পর মার একটা অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল। পরিবর্তন না সাময়িক বিরতি ঠিক বুঝতে পারলাম না। অপরাধ বোধ কিংবা বিবেকবোধ যাই হোক না কেন, মার মধ্যে চপল ভাবটা অনেক কমে গেছে। হয়তো বাবার লম্বা অসুখের সঙ্গে
জুঝতে জুঝতে শরীর এবং মনের দিক থেকে মায়ের অনেকটা অবসন্নতা এসেছে। বর্ষা চলে যাবার সময় হঠাৎই ঘুরে দাঁড়ালো, পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ল শহরের ওপর। কি বৃষ্টি, কি বৃষ্টি! অবিরাম অঝোর ধারার আবছায়াতে আকাশ আর মাটি একাকার হয়ে গেল। মাঠ ঘাট জনপদ ঘরবাড়ি গাছগাছালি ভিজে ঝুপঝুপ হয়ে রইল সারাদিন সারা রাত। রাস্তায় লোকজন গাড়ি ঘোড়া কমে গেল, দোকান বাজার জনশূন্য হয়ে রইল। স্কুল কলেজে রেনিডের ছুটি, অফিস আদালতে হাতে গোনা লোকজন। সর্বত্রই শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি ছাড়া অন্য কোনো কথা নেই কারুর মুখে। আকাশ ঘন মেঘে ঢাকা, মেঘের আড়ালে সূর্যের অজ্ঞাতবাস। সকালেও অন্ধকার, দুপুরেও অন্ধকার, বিকেলেও অন্ধকার। সমস্ত শহর, শহর সংলগ্ন অঞ্চল তলিয়ে রইল জলের তলায়। প্রবীণরা বললেন, এমন অবিরাম বৃষ্টি আমরাও জীবনে দেখিনি। 3-4 দিন পর বৃষ্টি থামল। আকাশে ঠাসপুনট মেঘ ভাঙল, চারিদিকে রোদ্দুর ঝলমলিয়ে উঠল। উজ্জ্বল আকাশ, কিন্তু মেঘ ঘনালো মানুষের মুখে। খবর পাওয়া গেল পাহাড়ের লাগাতার 4 দিনের বর্ষার বিপুল জল নেমে আসছে সমতলে। তিস্তার জল ঢুকে পড়েছে শহরে, মিশছে শহুরে নদী করলায়। একেই তো 4 দিনের নিশ্চিত বৃষ্টিতে করলা টইটুম্বুর, সেই জলে বিপুল বেগে ধেয়ে এলো তিস্তার বাড়তি জল। সকাল থেকেই উঠোনে পায়ের পাতা ডোবানো জল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলল সেই জল। দুপুরে ঢুকে গেল ঘরের মধ্যে। পাড়া জাগিয়ে আর্তনাদ শোনা গেল, ডুবে গেল, ভেসে গেল, বাঁচাও বাঁচাও! জল তো নয়, যেন লক্ষ লক্ষ ক্রুদ্ধ কাল লাগানি ছুটে এসে বিষাক্ত ছোবলে ক্ষত বিক্ষত করে দিচ্ছে যা সামনে পাচ্ছে। টিনের চাল ভাসল, বাঁশের বেড়া ভাসল, গেরস্থের ঘর থেকে টেনে ভাসিয়ে নিয়ে গেল টেবিল চেয়ার বাক্স পাটরা থালা বাসন। ভেসে গেল গরু ছাগল, কুকুর বেড়াল। মানুষের আর্ত চিৎকার আর মহাপ্লাবনের মহারোষের শব্দ মিলে মিশে মৃত্যুর অবিরাম ঘণ্টা বাজিয়ে চলল। রাক্ষসী বন্যার ক্ষুধার গ্রাস থেকে কারুর নিস্তার নেই। ডোবা পুকুর মাঠ ঘাট ঘরবাড়ি ডুবিয়ে মানুষজন ভাসিয়ে পাগলপাড়া নদী ছুটে চলেছে চারদিক। শুধু ধ্বংস, মৃত্যু আর সর্বনাশ। আমাদের বাড়ির ঘরগুলোর মধ্যে ঘোলা জল ঢুকছে হু হু করে। দেখতে দেখতে খাট বিছানা ছুঁই ছুঁই জল, আরও উপরে উঠবে। দরজার উপরে চৌকাঠ ডিঙিয়ে যাবে। ঘরে থাকার নিরাপদ নয়। চলো চলো, সবাই উপরে উঠতে হবে। প্রাণ বাঁচাতে আমরা আরও উপরে আশ্রয় নিলাম। সরু সিঁড়ি বেয়ে সবাই একতলার ছাদের উপর উঠে গেলাম। সে এক অসহনীয় অবস্থা। ছোটরা ভয়ে কাঁপছে, বড়রা চিৎকার চেঁচামেচি করছে। বাবা আগের দিন বাড়িতে এসেছিল, আজ ফিরে যাবার কথা। আজ তো যাওয়া হবেই না, কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। একই ছাদে আমার মা, বাবা, আমি, কাকিমা, বাবাই, তাতাই। পঞ্চাননার হরিপদ জল ভেঙে আজ আর কাজে আসেনি। একমাত্র কাকা তখনও ছাদে ওঠেনি। দামি জিনিসপত্র বাঁচাতে ঘরের সব তালাগুলো বন্ধ করছিল। কিন্তু প্রবল স্রোতের তোড়ে কি দরজা বন্ধ করা সম্ভব? প্রাণপণ চেষ্টা করে কাকা যখন ঘরগুলোর দরজা বন্ধ করে শেকল তুলে দিল, তখনই জল উঠে গেছে 6 ফুটি মানুষটার গলা পর্যন্ত। আমরা ছাদে দম বন্ধ করে বসেছিলাম কাকার অপেক্ষায়। এবার ছাদ থেকে বারান্দায় দেখা গেল কাকাকে। কাকিমা ভয়ার্ত গলায় চিৎকার করে বলল, উঠে এসো, তুমি এখনই ছাদে উঠে এসো। জিনিসপত্র যায় যাক, ওসব আমার চাই না, তুমি প্রাণে বাঁচো আগে। বাবাও গলা তুলে বলল,
শান্তি, এবার ওপরে উঠে আয়, হু হু করে জল বাড়ছে, এরপর মুশকিল হয়ে যাবে। কাকা হাত তুলে বলল, যাচ্ছি যাচ্ছি। কাকা বুক সমান জলের মধ্যে টলমল পা ফেলে ছাদের সিঁড়ির দিকে এগোতে চাইল, পারছে না। গর্জন করে ঘোলা জল সেখানে খ্যাপা মোষের মতো ফুসছে। চারপাশ থেকে ভেসে আসা মানুষের আর্ত কলরব ছাপিয়ে শুধু প্রমত্ত প্লাবনের শব্দ শোনা যাচ্ছে। কাকার বুক ছাড়িয়ে জল উঠছে। ছাদের উপর থেকে বাবা চিৎকার করে ডাকছে কাকাকে। কাকিমা, বাবাই, তাতাই কাঁদছে। মা সর্বনাশা মুখ নিয়ে জলের দিকে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে যেতে না পেরে সামান্য পিছিয়ে এসে কাকা কোনো মতে বারান্দার রেলিংয়ের ওপর উঠে দাঁড়ালো। জল দাঁড়ালো কাকার কোমর পর্যন্ত। কাকা ছাদের দিকে হাত বাড়িয়ে দিল। আমি জোয়ান ছেলে, ছাদের উপরে উপুড় হয়ে শুয়ে পড়ে আমাকেই ডান হাতটা বাড়িয়ে দিতে হলো কাকার দিকে। কিন্তু কাকার বাড়ানো হাত আমার হাত পর্যন্ত পৌঁছল না, 1-1.5 ফুট দূর থেকে গেল। কাকা তার হাত যত দূর সম্ভব বাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দূরত্বটা মোটেই কাটছে না। এদিকে বন্যার জল বেড়েই চলেছে। কাকার বুক ছুঁয়ে ফেলেছে প্রায়। কাকিমা পাগলের মতো, বাবাই তাতাই ডাক ছেড়ে কাঁদছে। আমি হাত বাড়িয়েই আছি। হঠাৎই আমার মনে পড়ল একদিনের কথা। সেই যে প্রথম সাঁতার শেখার দিন, আমাকে বাঁচাতে কাকার বাড়ানো হাত হঠাৎই ছুটে যাওয়ার ঘটনা। আজ যদি তেমন কোনো ঘটনা ঘটে যায়। আর ঠিক এই সময় বাবাকে বলতে শোনা গেল, পেয়ারা গাছ, পেয়ারা গাছ, সামনের পেয়ারা গাছের ডালে উঠে পড় শান্তি, ওই তো ডালটা, ধর ধর। বারান্দা রেলিংয়ের গা ঘেঁষে একটা পেয়ারা গাছ ছিল আমাদের। গাছটার অর্ধেক জলের তলায় চলে গেলেও ওপরের ডাল দুটো তখনও জলের ওপর। কাকা গাছটা দেখে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ে গাছের একটা ডাল ধরল। তারপর নিচের শক্ত ডালে পা ঠেকিয়ে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল। এবার কাকার বাড়ানো হাত অনেকটা কাছে চলে এসেছে, আমার বাড়ানো হাত থেকে কয়েক ইঞ্চি মাত্র দূর। বাবা বলল, আর একটু, আর একটু, এই তো আর একটু শান্তি। আমি আমার শুয়ে থাকা শরীরটা আর একটু এগিয়ে নিয়ে গেলাম কাকার হাত ধরার জন্য। প্রথমবার পারলাম না। দ্বিতীয়বার যখন প্রায় পেরে যাচ্ছি, তখনই মা হঠাৎই চলে এলো আমার কাছে। বলল, না না, তুই না, তুই সর স্নেহ, তোর কাকার হাত তোর বাবাই ধরবে, তুই সরে যা। বাবা ছুটে এলো, বলল, কি বলছো তুমি? সরবে কেন? স্নেহই তো পারবে, জোয়ান ছেলে, লম্বা হাত। মা অধীর গলায় বলল, আমি যা বলছি দয়া করে তুমি তাই করো, ধরো ধরো, ঠাকুরপোর হাতটা ধরো। বাবা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মা তার আগে টান মেরে বাবাকে শুইয়ে দিল। হাত বাড়িয়ে নিজের ভাইয়ের জীবন বাঁচাও, এক মুহূর্ত দেরি করলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। বাবা দ্বিরুক্তি না করে হাত বাড়িয়ে দিল কাকার হাতের দিকে। কাকাকে টেনে তুলল ছাদে। মৃত্যু ভয় থেকে মুক্তির আনন্দে উল্লাস করে উঠল কাকিমা, বাবাই, তাতাই। আমি এক পাশে তখন সরে এসেছি, মা অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছিল। আমি মার সেই ভাঙাচোরা ভঙ্গির দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। মা কাকে বাঁচালো? দুর্ঘটনা থেকে কাকাকে, নাকি প্রতিহিংসার লোভ থেকে আমাকে? বোধহয় দুজনকেই।